বিবিএ থার্ড ইয়ার অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 বইয়ের চ্যাপ্টার ব্যাংকরাপসি থেকে আজকে 3 নম্বর ক্লাস। আগের 2টা ক্লাস খুব ভালোভাবে দেখে নিও, আর প্রয়োজনীয় বেসিক বিষয় আমি আগের ক্লাসগুলোতে বুঝিয়ে দিয়েছি। এই অধ্যায়ের যে অঙ্কটা তোমাদের কমন পড়বে পার্ট সিতে 10 মার্কসের হয়ে 10 মার্কসের জন্য এই ক্লাসগুলো নেওয়া হচ্ছে। বিশেষ করে তোমরা অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 বইয়ের থিওরির প্রতি একটু বেশি গুরুত্ব দিবেন। তো থিওরির জন্য বিগত 6-7 বোর্ডে যা আছে এগুলোর কোনো কিছু যাতে বাদ থাকে না, মানে 6-7 বোর্ডে যতটা প্রশ্ন এসেছে তুমি এটা আয়ত্ত করবে। এগুলো আয়ত্ত করলে ধরে নিতে পারো যে তোমার মোটামুটি একটা প্রস্তুতি হয়ে যাবে থিওরির জন্য। আর যদি বই থেকে অন্যান্য প্রশ্ন পড়তে চাও তাহলে পড়ে নেবেন। আমার যে কোনো ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখতে হবে, তাহলে লক্ষ্য করো এখানে মিস আয়েশা ইজ ডিক্লেয়ার্ড ব্যাংকরাপ্ট। আয়েশা নিজেকে দেউলিয়া ঘোষণা করেছেন। শি সাপ্লাইজ ইউ দ্য ফলোয়িং ট্রিয়াল ব্যালেন্স হুইচ ইজ প্রিপেয়ার্ড অন 31st December 2012। ওনার যে ট্রিয়াল ব্যালেন্স বা রেওয়ামিল আছে, রেওয়ামিলটা তোমাকে নিচে দেওয়া হলো, যেটা 2012 সালের 31শে ডিসেম্বর। তো এখানে ট্রিয়াল ব্যালেন্স আছে আর এখানে লিখা আছে ক্রেডিট, এই জায়গায় লিখা আছে ডেবিট। হিসাব তো পাঁচটা: সম্পদ, ব্যয়, আদায়, মালিকানা সত্ত্ব। তার মানে ডেবিটে যা থাকবে এগুলো সম্পদ থাকবে আর ব্যয় থাকবে ডেবিটে যা আছে, আর ক্রেডিটে যা থাকবে এগুলো আদায় মালিকানা সত্ত্ব থাকবে। এটা আমরা সবাই জানি। এখন প্রশ্নটা আমরা একবার পড়ে নিব, একটু সময় লাগবে, ধীরে ধীরে আলোচনা করছে। ফার্নিচার 8,000 বুক ভ্যালু। আবার এই ব্র্যাকেটে যেটা, এটা হচ্ছে ধরে নিতে পারো ওই টাকায় এখন এটা বিক্রি করা যাবে। ফার্নিচার কিনা হয়েছে 8,000 টাকা দিয়ে, কিন্তু এখন 4,000 টাকায় বিক্রি করা যাবে। স্টক মজুদ। আবার ব্র্যাকেটের মধ্যে দেওয়া এক্সপেক্টেড টু রিয়ালাইজ 60%। এখানে আবার 60,000 টাকা। এই যে এক্সপেক্টেড টু রিয়ালাইজ অথবা এস্টিমেটেড টু প্রডিউস অথবা বাজার মূল্য, তিনটে আসলে একই কথা। এই যে 60,000 টাকার স্টক আছে, কিন্তু এটার 60% টাকা বর্তমানে হচ্ছে এটার বাজার মূল্য। এই 60,000-এর 60% বর্তমানে হলো বাজার মূল্য। বুক ডেপ্টস গুড, অর্থাৎ দেনাদারের কাছ থেকে পাওয়া যাবে 8,000 টাকা। ডাউটফুল, সন্দেহ আছে। অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা দেনাদারের কাছ থেকে পাওয়ার কথা 20,000, তবে 40% এখানে দেওয়ার মানে হলো 40% আদায় হবে। এই 20,000-এর 40% আদায় হবে, অনাদায়ী পাওনা। তাহলে পাওয়া যাবে না কত পার্সেন্ট? পাওয়া যাবে না 60%। তো 20,000-এর 60% হবে 12,000 টাকা, যেই টাকাটা পাওয়া যাবে না, অনাদায়ী পাওনা। একজন দেনাদারের কাছ থেকে ধরো আমি 10,000, 20,000 বা 20,000 টাকা পাবো, তো কোনো এক কারণে, যে কোনো কারণে যদি মনে হয় 5,000 টাকা আর পাওয়াই যাবে না, একেবারে নিশ্চিত, তো যেটা পাওয়া যাবে না ওইটার নাম হচ্ছে অনাদায়ী পাওনা। তো এখানে 40% পাওয়া যাবে, মানে 60% পাওয়া যাবে না, 12,000 পাওয়া যাবে না। বিল রিসিভেবল, প্রাপ্য বিলের টাকার পরিমাণ 10,000, 4,000 পাওয়া যাবে। প্রাপ্য বিল মানে যে বিলের টাকাটা তুমি পাবে, তুমি পাবে বলতে এই ব্যবসায়ের এখানে যার তথ্য দেওয়া আছে ওইটা নিজেকে ধরে নেবেন। 10,000 টাকা, কিন্তু 4,000 টাকা পাওয়া যাবে। লস অন গেমলিং, এটা ব্যয়। উত্তোলন, তারপরে ট্রেডিং লস, এটাও ব্যয়। আর উত্তোলন তো বিপরীত মালিকানা সত্ত্ব। সম্পদ আর ব্যয়গুলা
কোনগুলো এটা না হয় আমরা বুঝতে পারলাম। এখন দায়ের দিকে যাচ্ছে। শুরুতে আছে ক্যাপিটাল। ক্যাপিটালের টাকার পরিমাণ 80,000। ক্রেডিটর্স ফর গুডস। তো ক্রেডিটর্স ফর গুডস তোমরা যদি আগের ক্লাস মিস না করো তাহলে ভালো করে জানো এটা আনসিকিউরড ক্রেডিটর্স ওইটার মধ্যে পড়ে। স্যালারি 4 মাসের 1200। স্যালারি এবং সরকারি কোনো টাকা যদি বকেয়া থাকে সেটার অগ্রাধিকার থাকে, এই জন্য স্যালারির টাকাটা অগ্রাধিকার দায় বা প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স, অগ্রাধিকারযুক্ত পাওনাদার বা প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স তাদের হিসাবে চলে যাবে। এখানে ট্যাক্স ডিউ আছে, সরকারি কর যেটা, এটাও প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্সে যাবে। ব্যাংক লোন সিকিউরড অন স্টক এর টাকা ভ্যালু টাকা 40,000। ব্যাংক লোন নেওয়া হয়েছে স্টক মজুত রেখে, ওই সময় এটার বুক ভ্যালু 40,000 টাকা। তারপর লোন নেওয়া হয়েছে 20,000 টাকা, অতএব এটা কি ফুললি সিকিউরড ক্রেডিটর্স, তাই না? এটা ফুললি সিকিউরড ক্রেডিটর্স। তারপরে লোন ফ্রম ব্রাদার্স 20,000 টাকা আছে, আনসিকিউরড ক্রেডিটর্সের মধ্যে পড়ে, মানে ভাইয়ের কাছ থেকে ঋণ নিয়েছে, এই ক্ষেত্রে এটার তো কোনো জামানত বা বন্ধক কোনো কিছু রাখা হয় নাই, তাই আনসিকিউরড ক্রেডিটর্সের মধ্যে এটা পড়বে। আয়ও আছে একটা ট্রেডিং প্রফিট, ব্যবসায়িক আয় 16,400 টাকা। সম্পদ আর দায় এখানে যোগ করা হয়েছে। অ্যামাউন্ট অফ বিল ডিসকাউন্ট টাকা 12,000 বিল ডিসকাউন্ট। তো বিল ডিসকাউন্টেড এইটাও তো আনসিকিউরড ক্রেডিটর্সের মধ্যে পড়ে, আমরা আগের ক্লাসগুলো যদি দেখে থাকি। অফ হুইচ এক্সপেক্টেড টু র্যাঙ্ক টাকা 4,000, অর্থাৎ বিল ডিসকাউন্টের টাকার পরিমাণ 12,000, তবে 4,000 টাকা কি আমাদের দিতে হবে, দায়ের মধ্যে নেবে এক্সপেক্টেড টু র্যাঙ্ক, তবে মোট লাইবিলিটিস 12,000 টাকা হবে। সে গেইভ আপ হার জুয়েলারি অফ টাকা 8,000 টু দ্য রিসিভার। রিসিভারদের তার যে জুয়েলারি আছে, জুয়েলারি 8,000 টাকা দিয়ে দিছেন। তো জুয়েলারি এটাও একটা সম্পদ। রিকোয়ারমেন্ট স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট, এইগুলো বাইর করতে হবে। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। শুরুতে যে ওয়ার্কিংগুলো করে নিতে হয়, ক্যালকুলেশন অফ ফুললি সিকিউরড ক্রেডিটর্সের মধ্যে আমি একটাই দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্যাংক লোন। এই টাকাটা 20,000 টাকা যেটা স্টক মজুদ রেখে নেওয়া হয়েছে, ওই সময় এটার বুক ভ্যালু 40,000 হলে, তবে স্টকের বেলায় 60% বাজার মূল্য ধরে নিতে হয়। এক্সপেক্টেড টু রিয়েলাইজ এই তথ্যটা থাকার কারণে আমরা এটা ওইভাবে কাজ করব এবং এটা মনে রাখতে হবে। স্টকের বুক ভ্যালু 40,000, এটার 60% এক্সপেক্টেড টু রিয়েলাইজ বাজার মূল্য নির্ধারণ করতে হবে। আর এমনিতে দায়ের পরিমাণ 20,000 আছে। তো দেখো তো এটা সমাধানটা বুঝো কিনা। ক্যালকুলেশন অফ ফুলি সিকিউর ক্রেডিটর্স, অ্যাকাউন্ট টাইটেল, লাইবিলিটি, সিকিউরিটি। সিকিউরিটি মানে সম্পদের মূল্য, লাইবিলিটি বলতে এখানে মোট দায়ের পরিমাণ, গ্রস লাইবিলিটি লিখতে পারো। ব্যাংক লোন দায়ের পরিমাণ 20,000, তবে যে স্টক মজুদ রাখা হয়েছে 40,000 টাকা, আসলে ওইটা 40,000-এর 60% হচ্ছে এটার বাজার মূল্য 24,000 টাকা। অতএব আমি স্টকের মূল্য আসলে 40,000 বলতে পারি না, কারণ এটা 60% বাজার মূল্য, সুতরাং আমি স্টকের মূল্য অ্যাকচুয়ালি ধরে নিব 24,000 টাকা। অতএব অতিরিক্ত এখানে এই 24,000 টাকার থেকে রিসিভার তো 4% ফি কেটে নিবে, 960 টাকা। 24,000 টাকা থেকে 960 বাদ দিলে অবশেষে সম্পদের যে মূল্যটা থাকবে 23,040 টাকা। 23,040 থেকে দায়ের পরিমাণ এখানে বুঝতে পারলাম 20,000 চলে যাবে, বাকিটা কি হবে আমাদের অন্যদিকে সম্পদের দিকে নিতে হবে, অন্যান্য পাওনাদারদের পরিশোধ করতে হবে। আমরা আগের ক্লাসে দেখেছি
আচ্ছা, এখন প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্সের মধ্যে তোমাদের একটু আগে আমি বলেছি স্যালারি আর ট্যাক্সের এই দুইটা টাকা একটু আগে বলেছিলাম 12,000 আর 2,400, তাই না? প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স স্যালারি হচ্ছে 12,000, ট্যাক্সের টাকা 2,400, যোগ করলে 3,400 টাকা। আনসিকিউরড ক্রেডিটর্সের মধ্যে কি কি পড়ে? শুরুতে ক্রেডিটর ফর গুডস 60,000 টাকা, লোন ফ্রম ব্রাদার একটা আছে 20,000 টাকা, এটা খুঁজলেই তুমি পাবে। তারপরে এখানে আর কোনো আনসিকিউরড ক্রেডিটর্স তুমি পাবে না। এখন দায় বা পাওনাদারের টাকা তুমি কি সম্পদের দিকে খুঁজবে নাকি দায়ের দিকেই খুঁজবে? দায়ের দিকেই খুঁজবে, এখানে খুঁজলেই পাওয়া যাবে। বিল ডিসকাউন্টেড টোটাল 12,000 টাকা, তবে 4,000 টাকা পরিশোধ করতে হবে। এটা গ্রস লাইবিলিটি আর একটা এক্সপেক্টেড টু র্যাঙ্ক, মানে মোট দায়ের পরিমাণ আর যে পরিমাণ দায় পরিশোধ করতে হবে ওইটা এক্সপেক্টেড টু র্যাঙ্কের করে এখানেই বসে। ক্রেডিটর ফর গুডস বলেছিলাম, এটা দায় 60,000 আছে, 60,000ই পরিশোধ করতে হবে। লোন ফ্রম ব্রাদার্স 20,000 আছে, 20,000ই পরিশোধ করতে হবে। বিল ডিসকাউন্ট 12,000 ছিল, তবে 4,000 পরিশোধ করতে হবে। এই জন্য মূলত দুইটা করে গ্রস লাইবিলিটি আর এক্সপেক্টেড টু র্যাঙ্ক এখানে বসে। অবশেষে এই টাকাটা যদি তুমি যোগ করো 92,000 হবে, এটা গ্রস লাইবিলিটি আর এক্সপেক্টেড টু র্যাঙ্ক 84,000। একটু ধৈর্য ধরে ক্লাস দেখতে হবে এ জাতীয় অঙ্ক। এই ক্লাসগুলোর মাধ্যমে তুমি যদি একটু প্র্যাকটিস করো পারবে। ওয়ার্কিং তো হয়ে গেল, তো এখন আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করব। এখন যাবতীয় তথ্যগুলো আমাদের এখান থেকেই নিতে হবে। এখানে ফুললি সিকিউর ক্রেডিটর্স এমনিতে দায়ের পরিমাণ 20,000, তবে 23,000 40 টাকার সম্পদ আছে এর বিপরীতে, সহজে তাদের দায়টা পরিশোধ করে দেওয়া যায়। প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স 3,600 এখানে পাওয়া হয়েছে। আনসিকিউর ক্রেডিটর্স দায়ের পরিমাণ 92,000 আছে, তবে 84,000 টাকা পরিশোধ করতে হবে। তো এই দিকে আমি দায়ের কাজগুলো আগে করে নিচ্ছি। ফুললি সিকিউর ক্রেডিটর্স এমনিতে গ্রস লাইবিলিটি এখানে 20,000, সিকিউর অন ব্যাংক লোন 20,000, তবে এটার বিপরীতে যে সম্পদের মূল্য ভ্যালু অফ সিকিউরিটি 23,040, এই 3,040 সারপ্লাস এস পার কন্ট্রা ওই দিকেই আমি নিব, তবে এটা পরে নেই, আপাতত সারপ্লাস এস পার কন্ট্রা অতিরিক্ত 3,040 ওইটা এখানে রাখে। পার্টলি সিকিউর ক্রেডিটর্স কোনো কিছু অঙ্কটার মধ্যে দেওয়া নেই। আর প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স যে 3,600 আছে, এই 3,600 টাকা ডিডাক্টেড এস পার কন্ট্রা, এই বিপরীত দিক থেকে ওই 3,600 আমাকে মাইনাস করতে হবে, আমি শেষে মাইনাস করব। আর আনসিকিউর ক্রেডিটর্সের মধ্যে 92,000 আমার মোট লাইবিলিটিস ছিল, তবে আমাকে এক্সপেক্টেড টু র্যাঙ্ক মানে 84,000 টাকা পরিশোধ করলেই চলবে। এই দিকটা যোগ করলে 84,000, আর এখানে 1,15,600 টাকা যোগ করে নেবেন। এখন যাবতীয় কাজ এইদিকে এখন বন্ধক বিহীন যত সম্পদ আছে ওই সম্পদগুলোই আনতে হবে। এখন কোনগুলো আসবে এটা অঙ্কটা দেখে বুঝতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি, তবে তোমাদের মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের প্রশ্নটা কাজে আসবে বন্ধকবিহীন। এখন দেখো একটা একটা করে আমি দেখাই, যেটা আমার চোখে পড়ে ওইটাই দেখাবো। ফার্নিচার আছে, এটা কি তুমি বন্ধক রেখেছো? না, তাহলে কি এটা আসবে? অবশ্যই আসবে। এটার মূল্য 8,000, তবে এটার বাজার মূল্য 4,000 টাকা, এটা কিন্তু আমি নিয়ে আসবো, ঠিক আছে? তারপর ওই যে 60,000 টাকা এখানে স্টক আছে না, ওই স্টকের এখানে বুক ভ্যালু দেওয়া আছে 60,000, এখানে বুক ভ্যালু দেওয়া আছে 40,000। 60,000 40,000 দুইটা তো দুই ধরনের হতে পারে না, হিসাবটা তো ঠিক রাখতে হবে। তখন আমার কি কাজ,
যে এই 60,000 টাকা এখানে বুক ভ্যালু দেওয়ার, এখানে 40,000 দেওয়া, তার মানে 60,000-এর মধ্যে থেকে 40,000 এখানে বন্ধক রাখা হয়েছে, পরবর্তী 20,000 টাকাটার বন্ধক রাখা হয় নাই। 60,000 টাকার মধ্যে 40,000 বন্ধক রাখা হয়েছে, এটা ঠিক। তো 60,000-এর পরবর্তী 20,000 কি বন্ধক রাখা হয়েছে? না। তখন স্টকের ওই 20,000 টাকাই আমরা আনবো, অঙ্কের সমাধান ওই টাকাটাই আনতে হয়। তো তোমরা মনে রেখো, আমি এক এক করে আনবো অবশ্যই। তো 60,000-এর 20,000 টাকা না, ধরে নিলাম টাকার পরিমাণ 20,000, তবে এটার বাজার মূল্য কত? 60%। এস্টিমেটেড টু রিয়েলাইজ 60%, তো 20,000-এর 60% টাকাটা কত বের হবে? 60%, 2×12, 12,000 বের হবে। অর্থাৎ এটার স্টকের মূল্য 20,000, তবে এটার বাজার মূল্য 12,000। ওই দুইটা আমি কিন্তু সাজিয়ে লিখব। এখন পর্যন্ত আমি দুইটা পেয়েছি। তারপর এখানে গুড, যেটা দেনাদারের টাকা, তো এটাও তো সম্পদ। গুড, এটা 8,000 আছে, তো এটা তো আর কোনো বাজার মূল্য হয় না, 8,000-ই থাকবে। তারপরে অনাদায়ী পাওনার যে টাকাটা পাওয়া যাবে, এটাও তো নগদ পাওয়া যাবে, যেহেতু এটা সম্পদের মধ্যে আনতে হবে। তো অনাদায়ী পাওনার এমনিতে টাকার পরিমাণ 20,000, তবে পাওয়া যাবে কত টাকা? অনাদায়ী পাওনার 40% পাওয়া যাবে, তার মানে 40% ক্যাশ টাকা এখানে আসবে। আর বাজার মূল্য এখানে লেখার কারণটাকে আমি একটু পরে বলবো। ডাবফুল অনাদায়ী পাওনা যেটা 20,000 টাকা তো পাওয়ার কথা, 40% পাওয়া যাবে, তো এখান থেকে ক্যাশ আসবে। তো 20,000-এর 40% হবে কত? 8,000 টাকা, এটা লিখবো। বিল রিসিভেবল 10,000 টাকা পাওয়ার কথা, পাবো 4,000, তার মানে 4,000 এখান থেকে নগদ আসবে। এদিকে তো আর সম্পদ নেই, আমাকে তো সম্পদই আনতে হবে। এই তিনটাই ব্যয়, ড্রয়িং, বিপরীত মালিকানা সত্ত্ব আর পরবর্তী তিনটাই ব্যয়। আচ্ছা, এটা বুঝলাম। আর কোনো সম্পদ আছে? এখানে জুয়েলারি নামে আরেকটা সম্পদ দেখা যাচ্ছে, 8,000 টাকার দিয়েছেন। তো যেটা 8,000 টাকার দিয়েছেন ওইটার দামই 8,000, এটার বুক ভ্যালু বা বাজার মূল্য সবই 8,000-ই হবে। এটাও একটা, তো কয়টা পেলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আমি কিন্তু এই ছয়টা এখন বসাবো, এগুলো প্রশ্ন থেকে তোমাদের বুঝতে হবে, তাই এরকম সহজে চিহ্নিত করে বোঝাচ্ছে। শর্ত হচ্ছে শুধু একটু সময় দিয়ে ক্লাস দেখবেন, ধারাবাহিক দেখবেন, একটু কঠিন মনে হলেও পুনরায় দেখে নেবেন, সহজে বুঝতে পারবেন। আচ্ছা, আমি এখন এই ছয়টা কিন্তু এখন বসাবো। এদিকের কাজ তো আমার শেষ। দেখো, আমি ফার্নিচার নিয়ে আসছি 8,000 টাকা, কিন্তু এটার মূল্য ছিল কত? 4,000-এ বিক্রি করা যাবে। স্টক 60,000 টাকার মধ্যে 40,000 টাকাটা বন্ধক, এটা ঠিক আছে, কিন্তু 20,000 টাকাটা বন্ধক নয়। তো 20,000-এর 60% কিন্তু কি? 20,000-এর 60% আমাদের এখানে বসাতে হবে রিয়ালাইজ যেটা, অর্থাৎ এটা বাজার মূল্য 12,000, 20,000-এর পণ্য 12,000-এ বিক্রি করা যাবে। জুয়েলারি যে 8,000 টাকা আছে, 8,000-ই থাকবে। গোল্ড যে 8,000 আছে, 8,000-ই থাকবে। ডাউটফুল অনুযায়ী পাওনা 20,000 ছিল, তবে 8,000 পাওয়া যাবে, 40% পাওয়া যাবে কিন্তু। বিল রিসিভেবল 10,000 ছিল, তবে সম্ভবত এটা 4,000 বলা হয়েছে, 4,000 পাওয়া যাবে। 10,000 ছিল, 4,000 পাওয়া যাবে। আর কোনো সম্পদ এখানে নেই, তো এখানে 74,000 আর এখানে যোগ করলে 44,000। শোনো, এই জায়গায় যে আমি আবার বলছি, এটা বুক ভ্যালু, আর এইখানে হচ্ছে মার্কেট ভ্যালু, কারণ এই যে সম্পদগুলো আছে এগুলো বিক্রি করে পাওনাদারদের দায় পরিশোধ করে দিতে হবে না, এই জন্য মূলত এই টাকাগুলো এখানে যোগ করা হয়েছে। অঙ্কটার মধ্যে কোনো ক্যাশের টাকা মনে হয় নাই, ক্যাশের টাকা থাকলে এখানে যোগ করা হতো। তো এখন আমাদের এই দিকটা শেষ, এটার আর কাজ নেই। এখন এই টাকাটার উপরে আমাদের কাজ, এটার উপরে রিসিভার 10% ফিটা কেটে নিবে, 4,400, বাকি থেকে 39,600। আবার এখানে এই জায়গায় যে পল্লী সিকিউর ক্রেডিটর্স টাকাটা পরিশোধ করে দিয়ে 3,040 টাকা ছিল, যাই হোক এটাও আমাদেরকে দিতে হবে, যোগ করা হলো এখানে। এটা অ্যাড করা হলো সারপ্লাস এস পার কন্ট্রা, ওই টাকাটাই এখানে অ্যাড করা হলো 42,640। আবার ওই যে অগ্রাধিকার শেয়ারের টাকাটা দিতেই হবে, 3,600 একটা থেকে বিক করা হবে বলা হয়েছে। তো এখন ডিডাক্টেড এস পার কন্ট্রা, এখানে 3,600 বিক করলে 39,040। ওই যে 84,000 আছে না, এটা কিন্তু দায়ের পরিমাণ।
ওনার সম্পদের থেকে দায়ের পরিমাণ বেশি হওয়ার কারণেই তো উনি দেউলিয়া হয়ে গেছেন, তাই না? ওনার সম্পদের চেয়ে দায়ের পরিমাণ এমনিতেই বেশি হবে। 84,000 দায় ছিল, ওই দায়টা এখানেও লেখা হলো। এখন এই 84,000 থেকে এই জায়গায় যে 39,000, এই 84,000 টাকা থেকে 39,040 মাইনাস করে এই যে 44,960, এটাই মূলত ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট, যেটা এখানে ভুল করেছে। এটা কাটা, এটা তোমরা ঠিক করে নিও। ডেফিসিয়েন্সি ব্যালেন্সিং ফিগার, এটা ঠিক করে নিও। এটা কিন্তু 39,000, এটা না, ওই 44,960 টাকা মানে দায় হওয়ার কারণেই কিন্তু উনি নিজেকে দেউলিয়া ঘোষণা করেছেন। আচ্ছা, পরবর্তীতে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট করতে হবে। তো ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টে কোথায় কি আসে এটা তো তোমরা ভালো করেই জানো, যেহেতু আগের 2টা ক্লাস করেছো। তারপরও আমি আমার চোখে এখন যেটা পড়বে ওইটা এক এক করে এখানে বুঝাই, তারপর অঙ্কের মধ্যে বসিয়ে দিব। ডেফিসিয়েন্সি এর একটা ডেবিটের দিক আর একটা ক্রেডিটের দিক। তো বাম দিকে বা ডেবিট দিকে কি কি আসে? ক্যাপিটাল আসে, ক্যাপিটাল আসে 80,000। তারপরে আয় আসে, আয় এখানে ট্রেডিং প্রফিট আছে 16,400। তারপরে আমাদের যে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টটা ছিল, সেই গেই বা হার জুয়েলারি অফ টাকা 8,000 টু দ্য রিসিভার। রিসিভারকে যে উনি জুয়েলারি বা সম্পদটা দিয়ে দিয়েছেন, তো 8,000 টাকা তো উনি পেয়েছেন। জুয়েলারি যে উনি দিয়ে দিচ্ছেন, জুয়েলারি দেওয়ার কারণে 8,000 তো পেয়েছেন, ওইটাও মূলত আয়ের মধ্যে পড়বে। ওইটা আমরা আয়ের মধ্যে আনবো। ডেফিসিয়েন্সি এখানে যেটা পাইছি ওই 44,960, এটাও কিন্তু ডেবিটে বসে। তারপরে যাবতীয় ব্যয় ক্রেডিটে। তো ব্যয়ের মধ্যে কি কি থাকতে পারে, কি কি ব্যয় আছে? ড্রয়িং তো ক্রেডিটে বসে। ট্রেডিং লস, এটাও তো ব্যয় আছে। লস অন গ্যাম্বলিং, এটাও তো ব্যয়ের মধ্যে পড়ে। তারপরে এইখানে সম্পদের ক্রয় মূল্য আর বর্তমান মূল্য, বাজার মূল্যের মধ্যে কি কি ব্যয় হতে পারে এটা আমরা লিখব। যেমন ফার্নিচার ক্রয় করা হয়েছিল 8,000-এ, এখন এটার মূল্য 4,000, তো এখান থেকে আরও ব্যয়ের পরিমাণ 4,000 বের হচ্ছে। তারপরে আমরা স্টকের স্টকের মনে করো 60,000 টাকার স্টক আছে, এটা 60% মূল্যে বিক্রি করা যাবে, তাহলে 40% মূল্যে বিক্রি করা যাবে না। এই জন্য 60,000-এ 40% ব্যয়। 60,000 টাকার স্টক যেহেতু 60% টাকায় বিক্রি করা যাবে, 60,000-এ 60% কত? 24,000 টাকা। তো 60,000-এ 60% যদি এটা বিক্রি করা যাবে, তো 60,000-এর 40% টাকাটাই পুরোটাই লস। তো 60,000-এর 60% 36,000 টাকা, তাই না? ওই টাকায় এটার মূল্য। আর 60,000-এর 40% হচ্ছে 24,000 টাকা, পুরোটাই লস। আমি কি এটা বোঝাতে পেরেছি নাকি আবার বলবো? যেমন স্টকের পরিমাণ আছে 60,000 টাকা, কিন্তু এটা এক্সপেক্টেড টু রিয়েলাইজ 60%, যে 60,000 টাকার স্টক আসলে বর্তমানে 60,000 থাকবে না, 60% টাকায় চলে আসবে, তখন এটার মূল্য 34,000 টাকা। তাহলে 60,000 থেকে কত টাকা কমলো? 24,000 টাকা। এই 24,000 টাকা কি ব্যয় নয়? অবশ্যই ব্যয়। আর কি কি আছে এক এক করে আমাদের খুঁজে বাইর করতে হবে। তারপর এখানে ব্যাড ডেপ্ট পাওয়ার কথা 20,000, 40% পেস পাবো 8,000, তাহলে 12,000 পাবো না, 12,000 লস। এই টাকাটাও কিন্তু ব্যয়ের মধ্যে আসে, এটা আমরা নিয়ে আসবো। আর কোনো কিছু? বিল রিসিভেবল, হ্যাঁ 10,000 পাওয়ার কথা, 4,000 পাবো, পাবো না কত? 6,000 পাবো না, তাহলে 6,000 টাকা নিয়ে আসবো, 6,000 ব্যয়ের মধ্যে পড়বে। এগুলো তো বলা হয়েছে, এগুলো বলা হয়েছে। আর কি কোনো কিছু
এগুলো খুঁজে বাইর করতে হয়, একটা একটা করে খুঁজে বাইর করতে হয় যে কোথায় কি আছে। সমন্বয়ে পড়ে যাব। এর অমিলের মধ্যে আর কোনো কিছু আছে কিনা আমরা একটু দেখে নেই। অমিলের মধ্যে আর কোনো কিছু চোখে পড়তেছে না, এগুলোই। ওকে, 12,000 টাকার বিল ডিসকাউন্ট 4,000 টাকা যাবে, তো যে টাকাটা যাবে ওইটাই ব্যয়। বিল ডিসকাউন্টে 4,000 টাকা যাবে, ওইটাই ব্যয়। ফাইনালি আরেকটা ব্যয় আছে অতিরিক্ত, রিসিভারের যে ফিটা। তো রিসিভারের ফি এর পরিমাণ কত? একটা হচ্ছে 960 টাকা, আরেকটা হচ্ছে এই জায়গায় এটার উপরে 10% 4,400 টাকায় দুইটা যোগ করব। যোগ করেই মূলত বসাবো। এই যে দেখো ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট, যা বলেছিলাম, ক্যাপিটাল 80,000, ট্রেডিং প্রফিট 16,400, জুয়েলারি দিয়ে যে নগদ পেয়েছেন এটাও আয়ের মধ্যে পড়বে। আর ডেফিসিয়েন্সি যেটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে বাইর করা হয়েছে 1,49,360 টাকা, এটা উত্তর। ট্রেডিং লস 24,000, ড্রয়িং টু ব্যয়ের মধ্যে পড়ে। ব্যাড ডেপ্ট 12,000, ফার্নিচার ছিল 8,000 টাকা, 4,000-এ বিক্রি করা যাবে, তাহলে 4,000 এখানে ব্যয়। স্টকের 60,000-এর 60% বর্তমানে বাজার মূল্য, তাহলে 40% হ্রাস পেয়েছে, তো 40% 24,000 ব্যয়। বিল রিসিভেবল 10,000-এর মধ্যে 4,000 পাওয়া যাবে, 6,000 পাওয়া যাবে না, 6,000-ই ব্যয়। লস অন গ্যাম্বলিং, তো এটাও একটা ব্যয় 10,000। বিল ডিসকাউন্টের 4,000 পরিশোধ করতে হবে, 4,000-ই ব্যয়। রিসিভারের ফি একটা 4,400 ছিল আর একটা 960 ছিল, 60, দুইটা যোগ করলে 5,360। সম্পূর্ণ টাকাটা যোগ করে নিলে 1,49,360 টাকা। ধৈর্য ধরে এই ক্লাসটা দেখে যদি তোমরা এখন খাতা কলমে প্র্যাকটিস করো, খাতা কলমে প্র্যাকটিস না করলে তো হবে না। খাতা কলমে যদি প্র্যাকটিস করে অঙ্কটা পারার কথা, সহজে পারার কথা। যদি একটু সময় লেগেছে বোঝানোর জন্য, প্রয়োজন হলে পুনরায় ক্লাস থেকে অঙ্কটা সমাধান করো, পরীক্ষায় তোমাদের লিখতে হবে।